আজকে একটা মজার গল্প দিয়ে শুরু করা যাক। ক্লাসে এলেন মাস্টার মশাই, রামকে প্রশ্ন করলেন, রাম ধরে নাও আজ সোনার কেজি 10 টাকা হয়ে গেল, তো সোনা দিয়ে তুমি কি বানাবে? রাম একটু ভেবেচিন্তে বলল, স্যার সোনা দিয়ে তাহলে আমি একটা বাড়ি বানাবো। পাশেই শ্যাম বসেছিল। মাস্টার মশাই বললেন শ্যামকে এবার একই প্রশ্ন, তুমি কি বানাবে শ্যাম? শ্যাম খানিকক্ষণ ভেবে বলল, স্যার আমি ওই রামের যে বাড়িটা ওইটাই কিনে নেব। এরকম একটা গল্প হঠাৎ করে শুরুতে কেন বলছি? একেবারে অকারণ বলছি না। আমার কাছে যা খবর তাতে কোনো রাজনৈতিক মঞ্চ তৈরি হচ্ছে বাংলায়। যে মঞ্চটা যারা তৈরি করছেন, যারা সেই মঞ্চ নিয়ে ইতিমধ্যেই নানা রকম মন্তব্য করতে শুরু করেছেন, ইতিবাচক মন্তব্য, সেই মঞ্চ তাদের হাতে আদৌ থাকবে নাকি অন্যদের হাতে চলে যাবে সেটা আর মাসখানেকের একটু বেশি সময়ের মধ্যে স্পষ্ট হবে। তবে কোন মঞ্চ, ব্যাপারটা কি সেটা বুঝিয়ে বা খুলে আপনাদের সামনে রাখার আগে আর একটা অত্যন্ত সিরিয়াস বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই। এই যে ডিম ছোড়াছুড়ির ব্যাপারটা হচ্ছে না, এটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে কোথাও আমার মনে হচ্ছে। বিষয়টা এমন জায়গায় যাচ্ছে, কোনো সভ্য দেশে এই সংস্কৃতিকে বাহবা দেওয়া যায় না। সরকার, পুলিশ এবং প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে যদি সিরিয়াসলি না ভাবেন, তাহলে এক তো ধরে নিতে হবে যে গোটা বিষয়টার পেছনে পুলিশ এবং প্রশাসনের মদত আছে, অথবা কোনো রাজনৈতিক চাপ, যে চাপে পুলিশ এবং প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না। আর না হলে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা যা হওয়া উচিত সমাজে এই মুহূর্তে তা নেই। তাহলে কিসের পরিবর্তন হলো? দেখুন, আলটিমেটলি পশ্চিম বাংলাটা তো বাংলাদেশ নয়। একদল মানুষ একজোট হয়ে কাউকে দোষী সাব্যস্ত করে তার ব্যাপারে কি শাস্তি হবে সেটারও সিদ্ধান্ত নিয়ে নেবেন, এটা হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকে যেভাবে ডিম ছোড়া হয়েছে এবং এতদিন বাদে, বিষয়টা নিয়ে সরকারের সিরিয়াসলি ভাবা উচিত। এবং এর জন্য ইতিমধ্যেই কুণাল নিজেই দেখলাম লিখেছেন ফেসবুকে যে তিনি পুলিশে কমপ্লেন করেছেন, পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। ইনফ্যাক্ট ডিম ছুড়লে মামলা হয় না, এইটা যদি একটা গিভেন সিনারিও হয়ে যায় যে ডিম ছুঁড়ে কাউকে মারলে আমার এগেনস্টে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, তো আজকে যার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি আছে, ব্যক্তিগত কোনো কারণে রাগ আছে, তাকে রাস্তায় পেয়ে কালকে আমি ডিম ছুঁড়ে মারবো, আমার বিরুদ্ধে কোনো মামলা হবে না। এটা কখনো হতে পারে নাকি? প্রথম দিকে যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন মানুষ এটাকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখেছে, কিন্তু কোথাও তো একটা থামতে হয় বা থামাতে হয়, এবং সেই দায়ও কিন্তু সরকারের, প্রশাসনের। আমি আপনাদের কুণাল ঘোষের ছবি দেখালাম। আমি শনিবার দিনকে একটা ছবি দেখলাম, রানাঘাটের রামনগর গ্রাম পঞ্চায়েত, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, তার যিনি প্রধান ছিলেন, তুলসী আঢ্য বা প্রতিমা আঢ্য, কিছু নাম ওই ভদ্রমহিলার, তার বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ। এবার কিছু মানুষ তার বাড়িতে চড়াও হয়ে গিয়েছে, ওপরের কাচের জানলায় ঢিল মারা হচ্ছে, কাঁচ ভেঙে পড়ছে, তারপর সেই ফাঁক দিয়ে ভেতরে পচা ডিম ছোড়া হচ্ছে। মানে তিনি বাড়িতে আক্রান্ত হচ্ছেন। দেখুন এই ছবি। Incoming voice call from Shibby Dog. Incoming voice call. আমার প্রশ্ন হচ্ছে, যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তো পুলিশ ব্যবস্থা নিক, আরো অনেকের বিরুদ্ধে নিচ্ছে। কিন্তু এভাবে বাড়িতে গিয়ে কোনো একটা ক্ষুব্ধ মানুষের কোনো গোষ্ঠী তারা গিয়ে আক্রমণ করছে, বাড়ি গিয়ে ভাঙচুর করছে, কোথাও কোথাও ক্লাবে হয়েছে, পার্টি অফিসে হয়েছে, কিন্তু কারোর বাড়ি আক্রান্ত হচ্ছে আর পুলিশ চুপচাপ দেখছে, এটা কখনো হতে পারে? সরকার নতুন দায়িত্ব নিয়েছে, সেই সরকারের উপর মানুষের আস্থা আছে বলেই মানুষ ভোট দিয়েছে। একই সঙ্গে মানুষের অনেক এক্সপেকটেশন আছে। যদি সরকার সেই এক্সপেকটেশনের কাছাকাছি পৌঁছতে না পারে, সেই নিয়ে সমালোচনা হবে 2 বছর বাদে।
কিন্তু সরকার, পুলিশ প্রশাসন কেন এমন কিছু ঘটতে দিচ্ছে যাতে 2 সপ্তাহের মধ্যে মানুষ তাদের সমালোচনা করতে শুরু করবে? আমার মনে হয় এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই হয়তো আলোচনা হয়েছে। ইনফ্যাক্ট আমি আপনাদের বলছি যে ধরুন রাজ্যের মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনি নিজে বলছেন এরকম হওয়া উচিত না, এটাকে কখনোই পুলিশের সহ্য করা উচিত না, পুলিশের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত বা সরকারেরও ব্যবস্থা নেওয়া উচিত, মানুষেরও বোঝা উচিত। কি বলছেন খাদ্যমন্ত্রী? আপনাদের একটু এই লাইনগুলো শোনাই। যেভাবে তৃণমূলী যারা দুর্নীতি করেছে বিগত দিনে, পশ্চিমবঙ্গের আমজনতাকে যেভাবে নিপীড়িত করা হয়েছে, তাদের যেভাবে আর্থিকভাবে তাদের শোষণ করা হয়েছে, তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের আমজনতা কোনো কোনো জায়গায় করছেন। কিন্তু পুলিশ প্রশাসনকে আমি বলবো, আপনারা কখনোই আইনের বাইরে যেয়ে কোনো প্রত্যেকটা মানুষের যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় তার দিকে আপনারা খেয়াল রাখবেন। তো খাদ্যমন্ত্রী এই কথাগুলো যখন বলছেন, যেদিন বলছেন, ঠিক সেই দিনই রানাঘাটে ওই রামনগর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ঘটছে। মানুষ ক্ষুব্ধ হতেই পারেন, কিন্তু মানুষ ক্ষুব্ধ হয়ে আইন তো নিজের হাতে তুলে নিতে পারে না। আর যদি এরকম হয় যে ডিম ছুঁড়ে মারাতে কোনো এটা বেআইনি নয় বা এক্ষেত্রে কোনো আইনত ব্যবস্থা পুলিশ নিতে পারে না, এটাও একটা ভুল বার্তা ছড়াবে। ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত আক্রোশেও মানুষ এবার ডিম ছুঁড়ে লোককে আক্রমণ করবে যে আমার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। এই বিষয়টাকে এবার থামানো দরকার। লেবু কচলাতে কচলাতে একসময় তেতো হয়ে যায়, এখন যে পর্যায়ে পৌঁছচ্ছে তাতে বিষয়টা এবার তেতো লাগছে। আচ্ছা, এই ব্যাপারে নিশ্চয়ই আমার ধারণা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু রাজনীতিতে ফিরে আসা যাক। আপনারা জানেন গত কয়েকদিনের ডেভেলপমেন্ট, অনেক কিছু হয়েছে এবং সব মিলিয়ে এক লাইন বলা যায় রাজনীতিতে সবই হয়। সম্ভাবনার শিল্প বলা হয় রাজনীতিকে, এখানে কোনো নীতির ব্যাপার নেই। রাজনীতি এবং প্রেম, এইখানে এই দুটো জায়গায় কোনো ন্যায় নীতির ব্যাপার নেই। ফলে হঠাৎ করে এনসিপিআই আলোচনার মাঝখানে চলে এলো, আলোচনার কেন্দ্রে চলে এলো। এরকম একটা অদ্ভুত দল। আমি দেখছিলাম 2023 সালের অডিট রিপোর্ট এই এনসিপিআই দলের, যে টাকা মার্কেট থেকে তোলা হয়েছিল 23 সালের নির্বাচনে লড়ার জন্য, তাও ত্রিপুরার নির্বাচন, 1,13,000 সামথিং এরকম কিছু একটা, না 1,33,000 হতে পারে। এবং শেষ পর্যন্ত লাস্ট যে হিসেব জমা হয়েছে সেখানে 450 টাকার কাছাকাছি, 435 না 45 টাকার ক্রেডিট দেখানো হয়েছে, মার্কেটে ধার আছে। আর লিকুইড ক্যাশ অ্যাকাউন্টে পড়ে আছে 75 টাকা, 75 রুপিস। এটা হচ্ছে এনসিপিআই 23 সালের। আজকে সেই এনসিপিআই এর 20 জন সাংসদ, মানে এনডিএর জোটে দ্বিতীয় বৃহৎ দল এনসিপিআই সাংসদ সংখ্যার দিক থেকে। বিজেপির পরেই এনসিপিআই, বাকিরা তার পেছনে। এখন একটা তো রাজনীতি পরিষ্কার বোঝা যাচ্ছে যে সংসদের নাম্বার দরকার, বিজেপির, নরেন্দ্র মোদীর নাম্বার দরকার। আপনারা দেখেছেন ওই ডিলিমিটেশন বিল যেভাবে ফেরত গেছে, যেভাবে সরকার ওটাকে পাশ করাতে পারেনি, ইন্ডিয়া জোটে সবাই একজোট হয়ে গিয়েছিল এবং অদ্ভুত ফ্লোর ম্যানেজমেন্ট হয়েছিল, বিলটা পাস হয়নি। এই বিলটা আবার আসবে, এনশিওর করা দরকার যে এই বিলটা এবার পাস হবে। দ্বিতীয় আরেকটা কি, সরকার যাদের ওপর নির্ভর করে আছে, ওই 28টা আসন যাদের কাছ থেকে না পেলে বিজেপির এই এনডিএ সরকার চালানো মুশকিল, তাদের দাবি দাওয়া ইত্যাদি অনেক দাবিকে মেনে নিতে হচ্ছে মুখ বুঝে। তাদের যে কোনো কথা, তারা ফোন করলেই কথা বলতে হচ্ছে নরেন্দ্র মোদীকে, কারণ তারা সরে গেলেই সরকার আনস্টেবল হয়ে যাবে। সেখানে এই 20 জন সাংসদের সমর্থন, যেটা 2200 হতে পারে, একটা বিরাট সমর্থন নরেন্দ্র মোদীর জন্য। এই ফ্লোর ম্যানেজমেন্টটা, সংসদের ফ্লোর ম্যানেজমেন্টটাই বুঝিয়ে দিচ্ছে যে যে চেহারা আমরা কলকাতায় অ্যাসেম্বলিতে দেখলাম, যে রাজনীতি, সেখানেও তো 64-65 জন বিধায়ক এক জায়গায় হয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যত। ঠিক সেই একই ধরনের রাজনীতি কিন্তু পার্লামেন্টে হলো না। ওখানে যারা বিরোধী হলেন তারা একটা অন্য দল খুঁজে পেতে বার করলেন, যার ব্যালেন্স শিটে 75 টাকা পড়ে আছে, সেই রাজনৈতিক দলে তারা গিয়ে জয়েন করলেন। এই যে এখানে একরকম হলো আর দিল্লিতে আরেক রকম হলো, একটা বড় এর এই কোশ্চেনের একটা বড় উত্তরই হচ্ছে যে পার্লামেন্টে ডিমান্ডটাই আলাদা ছিল।
ওখানকার ফ্লোর ম্যানেজমেন্ট অন্য কোনো কিছুই দাবি করছিল, সেই অনুযায়ী ঘটনা ঘটেছে, একদম সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়াও হয়েছে। কিন্তু আরেকটা জিনিস যেটা আমার মনে হয় আপনাদের হয়তো চোখে পড়েছে বা মনে হয়েছে আমার মতোই, এই গোটা বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া নেই। ইনফ্যাক্ট আপনাদের নিশ্চয়ই মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করলেন, করে জানালেন যে ফেসবুক লাইভেই তিনি নিয়মিত তার বক্তব্য সাধারণ মানুষের জন্য ওই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে দেবেন। এটা তিনি নিজেই বলেছিলেন যে আমি নিয়মিত এখান থেকেই আমার বক্তব্য আপনাদের জানাবো। আমরা তখন আলোচনা করেছিলাম তিনি সাংবাদিক সম্মেলন করতে চাইছেন না, কারণ সাংবাদিক সম্মেলন করলে সাংবাদিকরা প্রশ্ন করবেন, প্রশ্ন করলে অপ্রীতিকর প্রশ্ন আসবে, এবং সেই অপ্রীতিকর প্রশ্ন যেহেতু উত্তর তিনি দিতে চান না, সেই জন্য তিনি আর সাংবাদিক সম্মেলন করছেন না, তিনি এইভাবে ফেসবুক লাইভের মাধ্যমে তার বার্তা দেবেন। তারপরে তিনি গেলেন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে। ইন্ডিয়া জোটের বৈঠক থেকে তিনি ফিরিয়ে এলেন, তারপরেও প্রায় 14-15 দিন বোধহয় হয়ে গেছে। অথচ এই 14-15 দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য, কোনো প্রতিক্রিয়া আমাদের কাছে নেই। না, তিনি ফেসবুক লাইভেও আসেননি। এত কিছু ঘটছে, পার্লামেন্টে ঘটছে, অ্যাসেম্বলিতে তো ঘটছিলই, এখন তো কলকাতা কর্পোরেশনে পর্যন্ত ঘটতে আরম্ভ করেছে, যেখানে মুখ্যমন্ত্রী গেলেন, সবাই এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাত মেলালেন। আপনারা জানেন, আমি ওই গল্প আরেকবার এখানে করতে চাই না। কিন্তু এত কিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় নীরব। কে বলছেন? কুণাল ঘোষ বলছেন। কুণাল ঘোষ এই একই কথা বলছেন, কি এমন হলো যে একেবারে রাতারাতি সব তাদের চেহারা তারা বদলে গেলেন, হাওয়া মোড়ক ইত্যাদি ইত্যাদি। যে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে রাজনীতিতে এনে সাংসদ বিধায়ক করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারেস্ট কি ছিল? অনেক রাজনৈতিক বিশ্লেষক আমাকে বলেছেন উনি এই অভিনেতা খেলোয়াড় তুলে এনেছেন, কারণ উনি মনে করেছেন যে এরা আমার কথায় চলবে। এরা তো রাজনীতির র বোঝেন না, এদের কোনো নিজস্ব সংগঠন নেই, আমি যা বলবো উঠতে বললে উঠবে, বসতে বললে বুঝবে। কিন্তু ক্ষমতা চলে গেলে তারা যে অন্য যারা ক্ষমতায় এসেছে তাদের কথায় চলবে, এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত ছিল, কারণ এদের তো নিজস্ব কোনো রাজনীতি নেই, কাজে কোনো দায়ও নেই, কোনো বিশেষ মতবাদের প্রতি ডেডিকেশন ইত্যাদির। তারা এখন যেদিকে গেলে তাদের পদ বজায় থাকবে, মান সম্মান বজায় থাকবে, তারা সেদিকে গেছেন। সৌগত রায়কে ডিম খেতে দেখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে তার দিকে ডিম্বাস্ত্র ধেয়ে আসবে না। সুরেন্দ্রনাথ কলেজে কেন বেডরুম পাওয়া গেল এবং সেখানে কার আধিপত্য ছিল এই প্রশ্ন উঠবে না। সজল ঘোষ আর তুলবেন না বর্তমান পরিস্থিতিতে, হয়তো তুলতে পারেন, সজলকে আমি অনেকদিন চিনি, সজলের পক্ষে সবই সম্ভব। যাই হোক, যে যার সুবিধা মতো রাজনীতি করছেন এখন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা দেখতে হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন না। রামশ্যামের গল্পে ফেরত আসি, যে মঞ্চ তৈরির কথা আমি বললাম। আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন হয়ে উঠেছিল 21শে জুলাই, শহীদ দিবস। 21শে জুলাই যেদিন শহীদ হয়েছিলেন কিছু রাজনৈতিক লোক, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ছিলেন এবং যারা শহীদ হয়েছিলেন তারাও কংগ্রেসেই ছিলেন। কিন্তু পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল করলেন, তখন তিনি 21শে জুলাইকে তার দলের তৃণমূল কংগ্রেসের অন্যতম পার্বণ হিসেবে বেছে নিলেন। পরে তিনি ক্ষমতায় এলেন, 21শে জুলাই আরে বহরে আরো বাড়ল এবং বঙ্গ রাজনীতিতে অনেক শব্দ, ডিমভাত ইত্যাদি 21শে জুলাই সূত্রেই এসেছে। তো আর এক মাস কয়েকদিনের মধ্যেই 21শে জুলাই, সিন চেঞ্জ হয়ে গেছে রাজনীতির। তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারিয়েছে শুধু নয়, তৃণমূল কংগ্রেস দরকচা মেরে গেছে। তো এইরকম অবস্থায় 21শে জুলাই নিয়ে হঠাৎ করে উৎসাহী রাজ্য কংগ্রেস। এটা অ্যাকচুয়ালি তাদের সম্পত্তি, এবার তারা এর দখল নেবে। দেখুন, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল হয়ে যাওয়া, অনেক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নেতাদের ক্লাব, অফিস, সেই সমস্ত জায়গায় পাবলিক ঢুকে পড়া, দখল হয়ে যাওয়া, এ এক জিনিস। 21শে জুলাই অন্যতম রাজনৈতিক পার্বণ তৃণমূল কংগ্রেসের, তা দখল হয়ে যাওয়ার জোগাড়। কংগ্রেস কোমর বেঁধে নেমেছে, 21শে জুলাই তারা বড় করে পালন করবে। ইতিমধ্যেই তারা ঘোষণা করেছে শহীদ মিনারে হবে 21শে জুলাই, সেখানে বড় মঞ্চ হবে,
আর সেখানে কে আসবেন? দিল্লির দাদা দিদিরা আসবেন, কংগ্রেস সর্বভারতীয় দল, কংগ্রেস হাইকমান্ড, এবং সেই হাইকমান্ডে মল্লিকার্জুন খার্গে শুধু নয়, গান্ধী ফ্যামিলির লোকজন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও নাকি 21শে জুলাইয়ে থাকতে পারেন। রাজ্য কংগ্রেসের সভাপতি জানাচ্ছেন জোর গলায়, আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা আশাবাদী কেউ না কেউ আসবেন, বড় কেউ আসবেন। 21শে জুলাই কংগ্রেসের সম্পত্তি হবে। রাম ভাবছে সোনা দিয়ে বাড়ি সে বানাবে, আর শ্যাম পাশে বসে ভাবছে বাড়িটা বানাচ্ছে বানাক, আমি ওই বাড়ির দখল নেব। শ্যাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের বলতে পারবো না সোর্স, আমি আপনাদের বলতে পারবো না কোন সূত্রে এই খবর আমার কাছে আছে, কিন্তু আমি এখনো সম্ভাবনাই বলি। অবাক হবেন না যদি দেখেন সেই 21শে জুলাইয়ের মঞ্চে, কংগ্রেসের তৈরি করা 21শে জুলাই মঞ্চ, শহীদ মিনারে ইতিমধ্যেই কংগ্রেস যার পারমিশন নিয়ে ফেলেছে, এবং মঞ্চ প্রায় বাঁধে বাঁধে, সেখানে তারা গান্ধী পরিবারের কে কে আসবে না আসবে তাই নিয়ে এখন হিসেব নিকেশ করছে। সেই গান্ধী পরিবারের কেউ হাতে ধরে সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে বসাচ্ছেন, এ ছবি দেখার সম্ভাবনা 16 আনা। বাড়ি কেউ বানাচ্ছে, কিন্তু সেই বাড়ির দখল অন্য কেউ নিতে আসতে পারে। এই মুহূর্তে যা রাজ্য রাজনীতির অবস্থা এবং তৃণমূল কংগ্রেসের যা পরিস্থিতি, তাতে তৃণমূল কংগ্রেসের কাছাকাছি এসেই রাজনীতিতে নিজের গুরুত্ব এবং নিজের অবস্থান বজায় রাখার চেষ্টা করবে। অন্যদিকে কংগ্রেস জানে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা বড় ভোট এখনো আছে বলে যারা রাজনীতি বোঝেন, রাজনীতিক, তারা কিন্তু এখনো বিশ্বাস করেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ কংগ্রেস যদি তার সঙ্গে পায়, কংগ্রেসের হাইকমান্ড যারা রাজ্য স্তরে ভাবেই না, তামিলনাড়ুতে দেখলেন তো, তারা সরাসরি গিয়ে বিজয়কে সমর্থন করে দিল সরকারে থাকার জন্য। ইন্ডিয়া জুড়ে ডিএমকে আসবে কি আসবে না এটা নিয়ে তারা ভাবেননি, এখানেও ভাববেন না। তারা রাজ্যের কংগ্রেস নেতারা কি ভাবছে, রাজ্যের কংগ্রেসের কর্মীরা কি ভাবছে, এটা তাদের কাছে ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই মুহূর্তে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তার পিছনে জনসমর্থনটা কংগ্রেস পাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট কোনো নেতৃত্ব দিতে হবে না, সেই সুযোগ কংগ্রেস হাইকমান্ড হেলায় হারাবে বলে আমার তো মনে হয় না। ইন্টারেস্টিং হচ্ছে 1 মাস কয়েকদিন 21শে জুলাইয়ের মঞ্চ, এবারের 21শে জুলাইও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, আড়ম্বরের দিক থেকে যদি নাও হয়।